পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার বদিউল আলম খোকন সহ 3 পরিচালক। অভিযোগ, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন তারা। ভিয়েতনামে সেরা ছবির পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা রোদ। কিংবদন্তি মাইকেল জ্যাকসনের স্মরণে ওয়ারফেজের কনসার্ট, ট্রিবিউট টু অরিজিনালস। শিল্পী অর্ণবের পাশে দাঁড়িয়েছেন স্ত্রী সুনিধি। সমালোচকদের দিলেন জবাব। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে 3 নির্মাতা বদিউল আলম খোকন, মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুকে। শনিবার 4 জুলাই অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এই সিদ্ধান্ত। সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এই 3 পরিচালকের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচালক সমিতির একটি সূত্র জানায়, প্রায় 1 বছর আগে পরিচালক সমিতির নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা করেন বদিউল আলম খোকন। ওই মামলায় সমিতির তৎকালীন সভাপতি আব্দুল লতিফ বাচ্চু সহ সংশ্লিষ্টদের আসামি করা হয়। সমিতির দাবি, এই ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এছাড়াও খোকনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুর বিরুদ্ধেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক সমিতি বিরোধী প্রচারণা এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে 3 জনকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আবারও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার অর্জন। ভিয়েতনামের 4র্থ ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ক্রিটিক্স বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা রোদ। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম এই উৎসবের 4র্থ আসর শুরু হয় গেল 27 জুন। 4 জুলাই অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে সমালোচক বিভাগের সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশের সিনেমা রোদ। পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, এই স্বীকৃতি তাকে ভীষণ সম্মানিত করেছে। উৎসব কর্তৃপক্ষ তাদের অঞ্চলের গল্পকে গুরুত্ব দিয়ে রোদকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সাথে ছবিটিকে এই সম্মান দেওয়ার জন্য জুরি বোর্ডের প্রতিও ধন্যবাদ প্রকাশ করেন নির্মাতা। কিংবদন্তি পপস্টার মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধা জানিয়ে কনসার্ট আয়োজন করছে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। ট্রিবিউট টু অরিজিনালস শিরোনামের এই একক কনসার্ট অনুষ্ঠিত হবে আসছে 31 জুলাই রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। দীর্ঘ 42 বছরের সঙ্গীত যাত্রায় 21 পদকে সম্মানিত হয়েছে ওয়ারফেজ। রাষ্ট্রীয় এই স্বীকৃতির পর এটি ব্যান্ডটির প্রথম একক কনসার্ট। দীর্ঘ পথ চলায় ভক্ত শ্রোতাদের সাথে নতুন এই অর্জনের উদযাপনে তাই মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধায় এই গানের আসরটি উৎসর্গ করেছে ওয়ারফেজ, যেটি আয়োজন করছে ব্র্যান্ড মিথ কমিউনিকেশন ও মার্স অ্যান্ড কো। 31 জুলাই 2026 বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হল অফ ফেমে 31 জুলাই 2026 আমরা কনসার্টটা করতে যাচ্ছি। এই ছিল পুরো বিষয়টা। আশা করি আপনারা আসবেন, সবাই আপনাদের ভালো লাগবে। ঐতিহ্যবাহী হাওয়াইয়ান গিটার, সুরের ভিন্নতায় যা দোলা দেয় মনে। এবারে সেই গিটারের সুরে ঢাকায় মুগ্ধতা ছড়ান নবীন প্রবীণ শিল্পীরা। ধানমন্ডির আলিয়াস ফ্রসেজে যে আয়োজন উপভোগ করেন হাইওয়ান গিটার প্রেমী শ্রোতারা। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলাই ফেরে না। হাওয়াইয়ান গিটারের সুরে প্রয়াত লাকি আখন্দের গান। আপন মনে যে সুর তুলে চলেছেন এই নারী শিল্পী। ঐতিহ্যবাহী হাওয়াইয়ান গিটারে কেউ আবার বলছেন মনের কথা, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। রাজধানীর ধানমন্ডির আলিয়াস ফ্রসেজে শনিবার বসে হাওয়াইয়ান গিটারের এমন মনোমুগ্ধকর পরিবেশনা। বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের উদ্যোগে অ্যান ইভিনিং অব হাওয়াইয়ান গিটার শিরোনামের যে আয়োজনে পারফর্ম করেন 20 জন শিল্পী। অংশ নেন হাওয়াইয়ান গিটার প্রেমী শ্রোতা ও শিক্ষার্থীরা।
হাওয়াইয়ান গিটারের ঐতিহ্য ধরে রাখা এবং এর প্রচার প্রসারের জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। এই বিলুপ্ত প্রায় যে হাওয়াইয়ান গিটার, এটাকে বেশি বেশি প্রচার করা, মানে শুধু যে কেউ ভালো বাজালেই তাকে আমরা প্রোগ্রামে বাজাইতে মানে ইনভাইট করি কিংবা এটা না, যে এটাকে নিচ্ছে। এই গিটারটা বিশ্বব্যাপী খুবই সমাদৃত, মানে কণ্ঠের পরেই এই গিটারটা সবচেয়ে প্রাধান্য। আমাদের সংগঠনের কাজই হলো সবাইকে সংযুক্ত রাখা। বাংলাদেশ টেলিভিশন কিন্তু একটি যে সুর দিয়ে শুরু হয় সেটা কিন্তু হাওয়াইয়ান গিটার। এই তথ্যটা আমি জানাচ্ছি যে হাওয়াইয়ান গিটারটা আজকে অনেক পিছিয়ে যাচ্ছে দিনে দিনে। প্রখ্যাত সুরকার সমর দাস বলেন কিংবা আরও বড় বড় সুরকার, ওনারা কিন্তু স্টার্ট করেছে এই হাওয়াইয়ান গিটার দিয়ে। আমার গুরু পান্না আহমেদ, যার বাজনায় টেলিভিশন খুলে এখনও বিটিভি, তো উনি এটা শুরুতেই সভাপতি হিসাবে ছিলেন। পরবর্তীতে কালের চক্রে আমি এখন এটার দায়িত্বে আছি। নবীন ও প্রবীণ শিল্পীদের পরিবেশনায় এদিন আলোকিত হয় সন্ধ্যা। শিল্পীদের আঙুলের ছোঁয়ায় ফুটে ওঠে কালজয়ী সব বাংলা গান। অদূর ভবিষ্যতে সুরের এমন সন্ধ্যা উপভোগের সুযোগ থাকবে বলে জানান আয়োজকরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। গানে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার ব্যবহার করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সঙ্গীত পরিচালক সায়ান চৌধুরী অর্ণব। এ বিষয়ে নিজে কিছু না বললেও এবারে তার হয়ে কথা বলেছেন স্ত্রী সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার মতামত। কোক স্টুডিও বাংলার চতুর্থ আসরের গান মেঘ প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠে নানা বিতর্ক। সে বিষয়ে সুনিধি নিজের ফেসবুকে লিখেন, একজন শিল্পীর সব সৃষ্টি সবার ভালো লাগবে না, সেটি স্বাভাবিক। তবে কাজের সমালোচনা আর ব্যক্তিগত আক্রমণ এক নয়। একজন শিল্পীর সাফল্যের পাশাপাশি সীমাবদ্ধতাও থাকে অনেক। অর্ণব দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন, তাই একটি কাজ পছন্দ না হলেও তাকে ব্যক্তিগতভাবে আঘাত করা উচিত নয়। তিনি আরো বলেন, ব্যক্তিগত অপমান ও বিদ্রূপ একজন শিল্পীর সৃজনশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গঠনমূলক সমালোচনা শিল্পকে সমৃদ্ধ করে, কিন্তু নির্মম ব্যক্তিগত আক্রমণ একজন শিল্পীর নতুন কিছু সৃষ্টির সাহস কমিয়ে দেয়। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। মাঠে বসে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখবেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। জানা গেছে ব্যক্তিগত কাজ শেষে 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে তার। মাতৃভূমি মে ওয়ার ইন পিস সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে যাওয়ার খবরটিকে মিথ্যা বলে স্পষ্ট করেছে প্রযোজনা সংস্থা সালমান খান ফিল্মস। জানিয়েছে সিনেমাটি এখনও সিবিএফসির কাছে সার্টিফিকেশনের জন্য জমা দেওয়া হয়নি। বহু তর্ক বিতর্কের মধ্যেও অবিশ্বাস্য রেকর্ড করল বলিউডের নতুন ছবি আলফা। মুক্তির মাত্র 2 দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে 37 কোটি 90 লাখ রুপি। ফিফা বিশ্বকাপের উত্তেজনায় নতুন গুঞ্জন। এবার অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতো। মিরপুরে সকল সংস্কৃতি কর্মীরা এক হয়েছেন। শুভ সূচনা করেছেন নিজেদের সংগঠন সংস্কৃতি কর্মী মেলবন্ধনের। নতুন এই পথ চলায় মিরপুরের শিল্পীরা তাই উদযাপন করেছেন সংস্কৃতির 2 মহারথী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। বাঙালির মননে ও চেতনে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম চিরকালই প্রাসঙ্গিক। তাই তো সংস্কৃতির এই 2 মহান দিকপালের গান কবিতায় এক অনন্য আবহে শুরু হলো নতুন সংগঠন সংস্কৃতি কর্মী মেলবন্ধনের পথ চলা। মিরপুরের সংস্কৃতিমনা মানুষদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে গেল শনিবার এক সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে যাত্রা শুরু করল সংগঠনটি। সুস্থ ধারার সংস্কৃতি চর্চার লক্ষ্যের কথা জানান সংগঠনটির প্রধান সদস্যরা।
আমাদের মধ্যে যদি মেলবন্ধনটা স্ট্রংলি আমরা যোগাযোগটা করতে পারি, যোগসূত্রটা তৈরি করতে পারি, সেই যোগসূত্র দিয়ে আস্তে আস্তে আমরা নিজেরাই আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করব এবং নিজেরা আমরা সাফল্যমণ্ডিত কীভাবে হয় সেই ভাবনায়, সেই লক্ষ্য নিয়ে এই সংস্কৃতিকর্মী মেলবন্ধন। অ্যাকচুয়ালি আমরা যেটা চাইছি যে সবাইকে নিয়ে যাতে আমরা সবার একটা শিল্পের একটা মানোন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি। উদ্বোধনী আয়োজন মুখরিত ছিল সংগঠনটির নিজস্ব শিল্পীদের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, পাঠাভিনয় ও চিত্রাঙ্কন পরিবেশনা দিয়ে। ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে আগত নানা অঙ্গনের শিল্পীরা। এটা আসলে যারা বিভিন্ন আবৃত্তিতে, সঙ্গীতে, নাটকে, নৃত্যে, মানে শিল্পের অন্যান্য অনুষঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, তাদের এটি একটি প্ল্যাটফর্ম বলা যেতে পারে। সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী, অভিনয় শিল্পী, সকল শিল্পীর সমন্বয়, এটা তো ভীষণ একটা আনন্দের ব্যাপার না? আমরা বিভিন্ন শাখায় নাচ করি, কেউ গান করি, কেউ অভিনয় করি, বিভিন্ন শাখা থেকে সব শিল্পী ইন্ডিভিজুয়াল এসে এখানে আমরা একত্র হয়ে একটা মেলবন্ধন তৈরি করেছি। নজরুল আর রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমাদের শিল্প জগৎ অচল আমি মনে করি। আর যারা শিল্পী তারা এদেরকে তো ধারণ করেন শুধু প্রাণে না, প্রাণেশ্বর ভাবি আমরা তাদের। আয়োজনে কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ও কবিতা কান্ডারি হুঁশিয়ারের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে আরও তাৎপর্যময় করে তোলে। নসিন নাওয়ার, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘ 15 বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। নির্মাতা রাম কমল মুখার্জি পরিচালিত নতুন বায়োপিকে তিনি রূপায়ণ করবেন স্বামী বিবেকানন্দের শিষ্যা ও সমাজ সংস্কারক সিস্টার নিবেদিতার চরিত্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এই সিনেমায় কাজ করা তার অভিনয় জীবনের অন্য যে কোনো অভিজ্ঞতার চেয়ে আলাদা। তার ভাষায়, এই চরিত্রে অভিনয় নয়, বরং সেই সময়ের আত্মাকে ধারণ করার চেষ্টা করেছেন তিনি। আয়ারল্যান্ডে 1867 সালে মার্গারেট নোবেল নামে জন্ম নেওয়া সিস্টার নিবেদিতা 1895 সালে লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে পরিচিত হন। পরে 1898 সালে তার শিষ্যত্ব গ্রহণ করে নিবেদিতা নাম ধারণ করেন। এরপর ভারতের শিক্ষা, নারী ক্ষমতায়ন ও সমাজ সেবায় আজীবন নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি। এদিকে হলিউডে আসছে নতুন কমেডি ড্রামা হর্স গার্লস, যেটি পরিচালনা করেছেন নির্মাতা লরেন মেরি। আসছে 17 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে এই মুভিটি। ছবির গল্পে দেখা যাবে মার্গারিটা নামের 26 বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণীকে, যে তার ক্যান্সারে আক্রান্ত মায়ের গভীর যত্নে বড় হয়েছে। কিন্তু মায়ের অসুস্থতা বাড়ার সাথে সাথে মেয়েটি উপলব্ধি করে তাকে হতে হবে স্বনির্ভর। এই সময় মার্গারিটা আবিষ্কার করে হবি হর্সিং নামের এক অদ্ভুত খেলার জগৎ, যে খেলায় একটি কাঠের লাঠির মাথায় কাপড়ের ঘোড়া বানিয়ে ঘোড়সওয়ারের মতো প্রতিযোগিতায় অংশ নিতে হয়। আর এই খেলাকেই সে বেছে নেয় আত্মনির্ভরশীলতার পথ হিসেবে। প্রতিবন্ধকতা ছাপিয়ে মার্গারিটার এমন লড়াই ঘিরে এগিয়েছে ছবির কাহিনী। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিলিয়ান কারিয়ার। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে গ্রাচেন মল, ইকবাল থেবা, জেরার্ড হেন্স এবং ম্যাথিউ শবের মতো জনপ্রিয় হলিউড তারকাদের। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। হোক কর্মজীবী কিংবা সাধারণ জীবনযাপন করা মানুষ, যারা ভুগছেন ব্যাক পেইনে কিংবা হাঁটুর ব্যথা, শিরা ব্লকের মতো সমস্যায়, এর থেকে মুক্তিতে অনেকেই এখন বেছে নিচ্ছেন ওয়েস্টার্ন আকুপাংচার। শরীরের নির্দিষ্ট স্থানে সূচ ফুটিয়ে স্নায়ুকে উদ্দীপিত করার এই পদ্ধতিতে অনেকেই ফিরে পেয়েছেন সুস্থতা। কিভাবে হয় এই চিকিৎসা, দর্শক জানাবো তার বিস্তারিত। কারো ব্যাক পেইন, কেউ ভুগছেন স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস জনিত সমস্যায়, তাই নিচ্ছেন ওয়েস্টার্ন আকুপাংচারের মতো চিকিৎসা সেবা। স্ট্রোক, প্যারালাইসিস, ব্রেন ড্যামেজ, ডিমেনশিয়া, হাঁটু ব্যথা, শিরা ব্লক, ব্রণজনিত মুখের গর্তের মতো শরীরের জটিল ও কঠিন সমস্যার সমাধানে অনেকের ভরসা এখন আকুপাংচারে। এই চিত্র সিলেটের অ্যাডভান্স রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের। দূর দূরান্ত থেকে অনেকেই এখানে এসেছেন ওয়েস্টার্ন আকুপাংচারের চিকিৎসা নিতে, পেয়েছেন কার্যকরী ফলাফল।
শরীরের বিভিন্ন স্থানে জমা ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা কিংবা স্ট্রোক বা জিবিএস ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নার্ভকে সক্রিয় করার জন্য অনেকেই বেছে নিচ্ছেন আকুপাংচার। বর্তমান সময়ের জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি এটি। আমরা যে স্থানটিতে আছি এখানে রোগীদের সাথে কথা বলবো যে তারা ঠিক কতটুকু উপকৃত হলো এবং আকুপাংচারটা কিভাবে হচ্ছে তা আমরা দেখার চেষ্টা করব। পিআরপি নিতেছি আর আকুপাংচার নিতেছি, তো স্যারে বলছে যে এগুলা দিলে ইনশাল্লাহ ইমপ্রুভ হবে, আমার ইমপ্রুভ হইতেছে ইনশাল্লাহ। ওর ফতিয়ার সাইড আসলে এসে তৈ গেছিল ডান সাইড মোটামুটি আটতে পারে, সাইড আইসে আটটা কিছু ডাইছে কথা বলতে পারে। এফেক্ট হচ্ছে বলতে স্ট্রোকের বেশিরভাগই প্রবলেম হয়েছিল, তো এটা আনতে পারে, এটা একটু ইমপ্রুভ হইতেছে, মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। 9টা দিছি আমি আকুপাঞ্চার আর একটা দিছি পিআরবি। এতে আমার যে সুস্থতা 50% আশা করতেছি ইনশাল্লাহ। সিলেটের যত স্কিন কেয়ার বিষয়গুলো আছে প্রায় 2 লক্ষ টাকার অধিক আমি খরচ করেছি, কিন্তু রেজাল্টটা আসেনি। তো এটার জন্য আসলে আমি বলবো আকুপাংচার এবং পিআরপি বেস্ট, যেটা আমি প্রমাণ। ওয়েস্টার্ন আকুপাংচার হলো আধুনিক অ্যানাটমি ও ফিজিওলজি ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এটি মূলত ব্যথানাশক হিসেবে কাজ করে এবং শরীরের নির্দিষ্ট স্থানে সূঁচ ফুটিয়ে স্নায়ুকে করে উদ্দীপিত। প্রফেসর ডক্টর NM কিরণ দেশে কয়েক দশক ধরে দিচ্ছেন এই সেবা, জানালেন সফলতার কথা। আমরা রুট কজগুলো বের করে নিচ্ছি যে আসলে রোগীটার কারণ কি, সেখানে আমরা আকুপাংচারের পার্টিকুলার অ্যাপ্লিকেশন আমরা করছি একদম সার্জারির মতো। যেমনটা হচ্ছে যে এই জায়গাতে হয়েছে, এই জায়গাতে আমি কিভাবে ঢুকবো। আমার ব্রেনের ভিতরে ঢোকার জন্য সরাসরি ঢোকা খুবই কষ্টদায়ক, সার্জারি করতে গেলে রোগীকে বাঁচানো যাবে না। তো আমরা কি করি, আমরা নিউরাল পাথওয়ের মাধ্যমে আমরা নির্দিষ্ট ব্রেনের জায়গাতে ঢুকি এবং সেখান থেকে সার্কুলেশনটাকে বাড়ায় আমরা রোগীদের আবার নতুন করে তাদের ইমপ্রুভমেন্টটা আনতে সক্ষম হচ্ছি। এটা হচ্ছে ওয়েস্টার্ন মেথড অফ আকুপাংচার, যেটার ব্যবহার আমাদের দেশে সচরাচর হচ্ছেই না। সমস্যার ধরন অনুযায়ী দ্রুত সুস্থতার জন্য কখনো কখনো আকুপাংচারে যুক্ত করা হচ্ছে পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি, যা শরীরের ড্যামেজ সেলগুলো দ্রুত কার্যকর করে। আর আকুপাংচারের মাধ্যমে দ্রুত সক্রিয় হয় শরীরের নির্দিষ্ট সেসব অংশ। তো রিজেনারেটিভ মেডিসিনের মধ্যে বেশি ফোকাল হচ্ছে যে জিনিসটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি পিআরপি এবং স্টেম সেলটাকে। আপনারা জানেন এটা আমাদের একটা শরীরে একটা বায়োলজিক্যাল এজেন্ট। আমরা আমাদের ব্লাড থেকে বা বোন মেরু থেকে আমরা ব্লাড কালেকশন করে আমরা এখান থেকে পিআরপি বাকি আমরা স্টেম সেল বানাইতে পারি, আরও বিভিন্ন সোর্স আছে। সো পিআরপি যে জিনিসটা করে থাকে বা স্টেম সেল যে জিনিসটা করে থাকে, এটা রিগ্রোথ করার একটা ক্যাপাবিলিটি আছে, যে ড্যামেজ যে জিনিসগুলো আছে সেগুলোকে আবার রিপেয়ার করার একটা ক্যাপাবিলিটি আছে। সো এটা এই কাজটা করে থাকে এবং এটার সাথে যখন কম্বিনেশন দেওয়া হয়, যখন আকুপাংচার দেওয়া হয়, যে আকুপাংচার ব্লাড সার্কুলেশনটা অনেকটু বাড়ায় দেয়। সো ব্লাড সার্কুলেশন যখন বাড়ায় দেওয়া হলো এবং এখানে যেহেতু একটা বায়োলজিক্যাল এজেন্ট যখন আমরা অ্যাড করি, তখন দেখা যায় পেশেন্টের বেনিফিট রেশিও অনেক বেশি, যেটা বাংলাদেশে খুব কম সেন্টারে করা হয় এবং খুব কম সেন্টারেই এরকম আছে যে খুব স্কিল পার্সনরা এই জিনিসগুলো করে থাকেন। বিজ্ঞান ভিত্তিকভাবে আকুপাংচার করলেই অনেক রোগের ক্ষেত্রে উপকার দেওয়া যায়, যেখানে আমরা চিকিৎসা বিজ্ঞান থেকে অনেক পিছিয়ে আছি, কারণ আমাদের হাতে সেই ক্ষমতা নাই। একইভাবে দেখেন যে এই যে আমরা ভেসেলগুলোকে ডাইলেট করার জন্য কিছু ওষুধ ব্যবহার করে থাকি, ভেসেলগুলোকে প্রসারিত করার জন্য ওষুধগুলো আমরা জায়গাতে নিতে পারি না। আর আকুপাংচারের মাধ্যমে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে ইনভলভ করতে পারি, পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকেও ইনভলভ করতে পারি, স্পাইনাল কর্ডের সেরিব্রাল স্পাইনাল ফ্লুইডকে কম বেশি করতে পারি। আকুপাংচার চিকিৎসা সেবা নিতে হতে হবে সাবধান। যত্রতত্র এই চিকিৎসা সেবা না নেয়ার পরামর্শ প্রফেসর ডক্টর NM কিরণের। গাজী আনিস, চ্যানেল 24। দেয়ালঘড়ি শুধু সময় বলা যন্ত্র নয়, বহু যুগ ধরেই যা রুচিবোধ প্রকাশের এক দারুণ ক্যানভাসও বটে। একসময়ে রাজকীয় নকশায় ঘড়ি যেমন প্রাসাদের শোভা বাড়াতো, তেমনি বর্তমানে সময়ের চাহিদায় দেয়াল ঘড়ির নকশা এসেছে মডার্ন প্যাটার্ন। দর্শক, জানাবো নতুন পুরনোর মিশেলে কেমন চলছে দেয়াল ঘড়ির বিকিকিনি। বদলেছে সময়, প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় এখন সেকেন্ড মিনিটের হিসেব। তবে ডিজিটাল ঘড়ির স্মার্ট সব ফাংশন আর লুক দমাতে পারেনি চিরচেনা 3 কাটার দেয়াল ঘড়িকে।
রাজধানীর ছোট বড় ঘড়ির দোকানগুলোতে বর্তমানে নজর কাটছে মডার্ন প্যাটার্নের ঘড়িগুলো। তবে রাজকীয় আর আভিজাত্যপূর্ণ শোভার কারণে যেন ক্রেতাদের বাড়তি আগ্রহ অ্যান্টিকের দিকেই। অ্যান্টিক লুক, আগের ওনাতে পুরাতন অনেক ডিজাইন, রাজকীয় ভাব, হ্যাঁ, যত মডেল আছে নিউ কালেকশন সব আমাদের গুলশানে ডিসিসি মার্কেটে আছে। প্রাইস হচ্ছে সর্বনিম্ন 2000 টাকা, সর্বোচ্চ আছে 8000, 12000 টাকা। ওয়াল ঘড়ি আছে, পেন্ডুলাম সহ আছে, তারপরে কাঠের কিছু আছে, ফাইবারের কিছু আছে। ফাইবার যেমন দেখতে কাঠের মতো, কিন্তু এগুলো ফাইবারের অ্যান্টিক লুক, এগুলো ভালো চলে। এইসব ধরনের কালার এখন ভালো চলে। তবে বর্তমান সময়ের ঘর সাজানোর ধারা অনুযায়ী তরুণ প্রজন্মের মাঝে চাহিদার তুঙ্গে মিনিমালিস্টিক ডিজাইন। ঘরে স্নিগ্ধ ও আধুনিক ছোঁয়া আনতে ক্রেতারা ঝুঁকছেন মেটাল ফ্রেম কিংবা কাঠের মোটিফের ছিমছাম ঘড়ির দিকে। বাজারে এসব নকশাদার ঘড়ি মিলছে 1500 থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে। তবে ব্র্যান্ড ও অ্যান্টিকের প্রাচীনত্ব ভেদে দাম হতে পারে আরও অনেক বেশি। পিতলের অনেকগুলো ক্লক আছে, এক্সপেন্সিভ কিছুগুলো জিনিস আছে, ওগুলো বুঝে নিতে হবে। কারণ ক্রোকার্স যে এই জিনিসগুলো, ইলেকট্রিক জিনিসগুলো যা থাকে ওরা ওয়ারেন্টি গ্যারান্টি সেভাবে দেবে না। ঘড়ির কোনো ওয়ারেন্টি হবে না, ইলেকট্রিক জিনিসের কোনো ওয়ারেন্টি হবে না। ওরা বলে 1 বছরের ওয়ারেন্টি আমরা দিতে পারি, ফ্রি সার্ভিস থাকবে, কোনো কিছু হলে আপনারা জেনে যেতে পারেন। সময়ের সাথে সাথে স্থাপত্য আর গৃহসজ্জার পরিবর্তনকেই যেন বহন করছে সময় জানান দেয়া এই যন্ত্রটি। নসিন নাওয়ার, চ্যানেল 24, ঢাকা। 61 বছরে জীবনের আরও একটি অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা আমির খান। আজ পারিবারিকভাবেই তিনি 4 হাত এক করবেন 25 বছরের চেনা জানা প্রেমিকা গৌরি স্প্রাটের সাথে। এই খবর সবারই জানা। চলুন দর্শক জেনে আসি যেভাবে তৃতীয় বিয়েতে নিজের বাড়ি সাজিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট সেই গল্পটা। আলো, ফুল আর কড়া নিরাপত্তা সব মিলিয়ে উৎসবের আমেজ আমির খানের বান্দ্রার বাড়িতে। বিলাসবহুল আয়োজনের বদলে একেবারে ঘনিষ্ঠজনদের নিয়ে ব্যক্তিগত পরিসরেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের এই সুপারস্টার। বাড়ির প্রবেশপথ যেখানে সাজানো হয়েছে সাদা ফুল, সবুজ পাতার নান্দনিক সাজ এবং মিনিমালিস্ট ডেকোরেশনে, পুরো আয়োজনে রাখা হয়েছে আভিজাত্যের ছাপ। অতিথিদের স্বাগত জানাতে বিশেষ ধরনের আলোকসজ্জাও করা হয়েছে। আমির খানের এটি তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সাথে বিচ্ছেদের পরও দুজনের সঙ্গেই বজায় রেখেছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জীবনের এই বিশেষ দিনটিতেও পাশে আছেন তার প্রাক্তন 2 স্ত্রী। এছাড়াও বিয়ের আয়োজনে ছিলেন 2 পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের হাতে গোনা কয়েকজন তারকা। জাঁকজমকপূর্ণ রিসেপশনের বদলে ছোট পরিসরের এই আয়োজনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন আমির আর গৌরী। চলতি বছরের মার্চে নিজের জন্মদিনে প্রথমবারের মতো গৌরি স্প্র্যাটকে সবার সাথে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় আলোচনা। মাত্র কয়েক মাসে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে এক হয়েছেন এই যুগল। 60 পেরিয়েও নতুন করে ভালোবাসাকে বরণ করে নেওয়ার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানান আলোচনা। কেউ শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ আবার সমালোচনার সুরে করছেন কটাক্ষ। তবে চিরায়ত সামাজিকতার আড়ম্বর এড়িয়ে এবারে পারিবারিক আবহে নতুন জীবনের পথে হাঁটছেন বলিউডে মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরবের বীরত্বকে স্মরণ করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষায় হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। টিএসসি মিলনায়তনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস 2026-এর আয়োজন, যেখানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংসু মুর্মু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু সহ সংগঠনের সদস্যরা। এ সময়ে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে তুলে ধরা হয় 7টি দাবি। ঢাকায় আদিবাসীদের জন্য কনভেনশন সেন্টার প্রতিষ্ঠা, সাঁওতাল বিদ্রোহ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন, আদিবাসী অধ্যুষিত জেলা ও উপজেলা পর্যায়ে আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা, আদিবাসীদের ভাষা ঐতিহ্য পাঠ্যপুস্তকে যথাযথভাবে অন্তর্ভুক্ত সহ আদিবাসী বীর ব্যক্তিত্বদের ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণের
আহ্বান জানানো হয়। এখানে আপনার 171তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হলো। সাঁওতাল জনগোষ্ঠী ওই যে সিধু, কানু, ভৈরব এবং চাঁদের নেতৃত্বে একটা সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1855-তে। শুধু এইটাই না, তখনও যেমন তারা একাধিক শহীদ হয়েছিল, একই রকমভাবে আমরা দেখেছি 1950 সালে ইলামিত্রের নাচল কৃষক সাঁওতাল বিদ্রোহ, যেটা তেভাগা আন্দোলনের দাবিতে হয়েছিল, সেখানেও বহু কৃষক সাঁওতাল জীবন দিয়েছিল। এটা সাঁওতাল জনগোষ্ঠী একটা লড়াকু গোষ্ঠী এবং তারা তাদের ন্যায্য দাবি আদায়ে যুগ যুগ ধরে সবসময় আন্দোলন সংগ্রাম করেই এসছে। আমি আজ থেকে 5-7 বছর আগেও দেখেছি চাঁপাইনবাবগঞ্জের নাচলের পার্বতীপুর আড্ডা গ্রামে বিচিত্রা তির্কির সংগ্রামী জীবন, সেটা নিয়ে একটা ডকুমেন্টারি আমি করেছিলাম। নাচলের রানী একটা সিনেমা তো আমার আছেই নাচল কৃষক সাঁওতাল বিদ্রোহের উপরে। এরপরে আমি তাদেরকে খুব কাছ থেকে দেখেছি যে একটা অত্যন্ত লড়াকু এবং বিদ্রোহী একটা জাতি, তাদের দৈনন্দিন জীবনের সাথে সংগ্রাম অতপ্রতভাবে জড়িত আর কি। তো আজকে ভালো লাগলো, এখানে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রী মহোদয় এসেছিলেন, আরও অনেক গেস্ট ছিল। সাঁওতালদের কালচার, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তারা তুলে ধরলো, প্রভাত ফেরি ছিল, আলোচনা অনুষ্ঠান ছিল, সব দিক থেকে ভালো লাগলো। এটা হওয়া উচিত, মানুষ যেন জানতে পারে যে সাঁওতালরা বা এই জনগোষ্ঠী কতটা সংগ্রামী জনগোষ্ঠী। এর খালি যে সাঁওতালদের জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর বিদ্রোহ সংগ্রামের সাথে হিন্দু মুসলমানও অনেক সময় তাদের সাথে সহযোগিতা করেছে, তাদের সাথে থেকেছে। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।